শুরু হচ্ছে? আচ্ছা আচ্ছা, সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি পরিচয় দিয়ে দিয়েছি, তোমাদের পরিচয়টাও হয়তো আস্তে আস্তে আমরা নিব। বিশেষভাবে আমরা বলার চেষ্টা করেছি মাস্টার্সের শিক্ষার্থীদেরকে তাদের ফার্স্ট ইয়ার থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত যে সময়টায় সে যা কিছু পড়েছে তার বেসিক একটা ধারণা তার মধ্যে থাকতে হবে। আমার কথা কি বুঝতে পারছি কিনা? ধরো তুমি ফার্স্ট ইয়ারে যেগুলো পড়েছো, সে ফার্স্ট ইয়ারের লাইন বাই লাইন তোমার ব্যাখ্যার দরকার নেই, কিন্তু অন্ততপক্ষে তুমি যেটা ফার্স্ট ইয়ারে পড়েছো, যেমন কপালকুণ্ডলা পড়েছো, তার বেসিকটা কি, একটা রোম্যান্সমূলক উপন্যাস কি, বা একটা রোমান্টিক উপন্যাসের ধারণাটা কি। যেমন বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক সংলাপ কোনটা? পথিক তুমি পথ হারায়েছ। কারণ এটা কিন্তু তোমাকে বুঝতে হবে যে পথিক তুমি পথ হারায়েছ, এই বাক্যটি বা এই সংলাপটি বলার পেছনের কারণটা কি, যে এত পারিপার্শ্বিকতা এবং সেই সঙ্গে মানুষের যে একটা সময় জ্ঞান বা পরিবেশ জ্ঞান যেটাকে বলে কথা আছে সেটা, তাই না? অনেক মানুষ হলো হয়তো বলতো আমি তোমাকে ভালোবাসি হে যুবক, তো যুবক কী করতো? পেছনে তো সমুদ্র ছিল, লাফ দিয়ে সুইসাইড করতো, যে আমি মরছি জ্বালাই, যে আমি রাস্তা খুঁজে পাচ্ছি না, সে অবস্থায় আমাকে বলছে আমি তোমাকে ভালোবাসি, তাই না? এই হলো অবস্থা। ওটা দেখলে দেখা যেত নবকুমার আর নবকুমার ওখানে থাকতো না, লাফ দিয়ে সমুদ্রে পড়তো আর কি, এরকম অবস্থা। তো আমরা ওকে, আচ্ছা, তো এখন আমরা যে কাজটা করার চেষ্টা করছি, দেখো আমাদের এই বাংলা ছোট গল্পের কোর্স কোড হচ্ছে তোমার 311-005, তাই তো? আচ্ছা, এখন আমাদের যাদের আমরা গল্প পড়ব তাদের গল্পগুলো আমরা দেখার চেষ্টা করি। একটু ছোট গল্পের আমরা পরিচিতিটা দেখার চেষ্টা করি। ছোট গল্প কি আসলে অনেকে অনেকভাবে সংজ্ঞায়িত করেন, তাই না? আমরা যেটা বুঝি সেটা হচ্ছে ছোট গল্প আমাদের বৃহৎ জীবনের ক্ষুদ্র কোনো একটা ঘটনাংশের যে বোধ, দুঃখ, কষ্ট, বেদনার যে জায়গা, সেটি হচ্ছে ছোট গল্পের সংজ্ঞা। কিন্তু আমরা গত ক্লাসেও তোমাদেরকে যখন বলেছিলাম যে ছোট গল্পের সংজ্ঞা যিনি শ্রেষ্ঠ সংজ্ঞা দিয়েছেন তিনি হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর তার বর্ষা যাপন কবিতায়। তো আমরা চেষ্টা করবো সেটা। এখানে একটু বলা হচ্ছে ছোট গল্প হলো জীবনের গভীর এক মুহূর্তের নিবিড় চিত্রায়ন। আমি তোমাদের স্লাইডগুলো প্রোভাইড করব, সমস্যা নাই। এটি জীবনের পূর্ণাঙ্গ ইতিহাস নয়, বরং এক টুকরো বিদ্যুতাজ্জ্বল বা পাঠকের হৃদয়ে গভীর ছাপ ফেলে যায়। তার মানে আসলে যেটাকে আমরা বলি কোনো একটা ঘটনা ঘটে যাওয়া এবং তার রেশটা শেষ পর্যন্ত একটা অতৃপ্ত অবস্থায় থাকা, তৃপ্ত নয়। কারণ সলিউশন বা সমাধান কিন্তু ছোট গল্প দেয় না, ছোট গল্পের সংজ্ঞায় সেটি পড়ে না, ঠিক আছে? এবং আমরা দেখব ছোট গল্পের সংজ্ঞার ক্ষেত্রে আমরা এটা একটু সবাই আমরা আওড়াবো, আবৃত্তি করবো একসঙ্গে, বা আমরা পাঠ করব, ঠিক আছে? তোমাদের সবাইকে বলবো ছোট গল্পের সংজ্ঞায় আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর চমৎকার এবং একই সঙ্গে জীবনমুখী এবং সাহিত্য ধারায় বলা যায় এক কি বলবো অদ্বিতীয় একটি সংজ্ঞায়ন করেছেন তার কবিতার মাধ্যমে। অদ্বিতীয় কেন বললাম? কারণ এই সংজ্ঞা রবীন্দ্রনাথ দেওয়ার পরে তেমন কোনো ভালো সংজ্ঞা কিন্তু বাংলা ছোট গল্পে আসেনি। হয়েছে, বলেছে এক নিঃশ্বাসে যেটা পড়ি সেটাই ছোট গল্প, ঠিক আছে? তারপর হচ্ছে তোমার আধা ঘন্টায় যেটা শেষ করা যায় সেটার নামই ছোট গল্প। অনেকে অনেকভাবে সংজ্ঞায়িত করেছে, কিন্তু যেটা সংজ্ঞায়িত করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর সেটি হলো শ্রেষ্ঠ সংজ্ঞায়ন বা শ্রেষ্ঠ সংজ্ঞা। এখন তোমরা আমার সঙ্গে এটা একসঙ্গে পড়বে, ঠিক আছে? সবাই যারা পারো তারা তো পারোই, আর যারা পারো না আজকে এখান থেকে শিখে যাবা। আমি জিজ্ঞেস করব, কাকে জিজ্ঞেস করব? আমাদের এই কি নাম যেন, তৃপ্তি না? তৃপ্তি তো, হ্যাঁ তৃপ্তি। আমরা কিন্তু ছোট গল্প কোনো তৃপ্তি আমাদের নাই, আমাদের ছোট গল্প অতৃপ্তি। তোমার নাম তৃপ্তি হতে পারে কিন্তু আমাদের ছোট গল্পে কোনো তৃপ্তি নাই, অতৃপ্তি নিয়ে আমাদের ছোট গল্প শেষ করতে হয়। তাহলে সবাই আমরা একসাথে পড়ি, বলো সবাই হৃদয় দিয়ে পড়বে। কারণ দেখো ছোট প্রাণ, ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা, নিতান্তই সহজ সরল, সহস্র বিস্তৃতি রাশি, প্রত্যহ যেতেছে ভাসি, তারই দু চারিটি অশ্রুজল, নাহি বর্ণনার ছটা, ঘটনার ঘন ঘটা, নাহি তত্ত্ব নাহি উপদেশ। তথ্য নয়, তত্ত্ব, মনে থাকবে? নাহি তত্ত্ব নাহি উপদেশ। অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গ করি মনে হবে,
শেষ হইয়াও হইল না শেষ। এগেন আবার তুমি পড়ো একসঙ্গে, 1 2 3 এক সুরে। হচ্ছে না, আগে পিছে হচ্ছে, একসঙ্গে পড়তে হবে। 1 2 3। বলো, নাহি বর্ণনার ছটা, ঘটনার ঘনঘটা, নাহি তত্ত্ব, নাহি উপদেশ, অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গ করি মনে হবে, শেষ হইয়াও হইল না শেষ। এবার কে কে পারবা না? পারবা না? কে কে পারবা না হাত তোলো। ঠিক আছে, এবার আমরা তৃপ্তির অতৃপ্তি দেখি। ঠিক আছে, স্ট্যান্ড আপ। তুমি ওই কি বলবো, ওর চোখের দিকে তাকিয়ে এটা বলো, ওর চোখের দিকে তাকিয়ে, ওর চোখের মধ্যে তুমি ভিজুয়াল করবা। কি করবা? একটা পড়া বা একটা বিষয় যদি আমি ভিজুয়াল করতে না পারি, আমার আবেগ দিয়ে অনুভূতি নিয়ে সে ধারণ করতে না পারি, তাহলে সেটা স্থায়িত্ব লাভ করবে না। আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে যেটা আমরা পড়বো সেটা আমরা ভিজুয়াল করব। এই মেয়ে, তুমি একটু দাঁড়াও, ওকে সহযোগিতা করো। তুমি ওর চোখের মধ্যে পুরো ছোট গল্পের সংজ্ঞা দেখতে পাচ্ছ, আবার দেখো ঝামেলা আছে। এখন ছেলে মেয়ে দিল তো একবার শেষ, ওর চোখের মধ্যে পুরো বিশ্বকে দেখতে পাবে, মানে ওরকম না। এবার তুমি দেখো, মানে এদিকে দেখবে না। বলো। হ্যাঁ, সহস্র নাহি নাহি তত্ত্ব, অন্তরে হাততালি দিয়ে আমরা সবাই, তাহলে সবাই আমরা শেষের যে লাইনটা, কেউ কিছু না জানলো শেষে কিন্তু এটা তো পারে, তাই না? অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গ করি মনে হবে, শেষ হইয়াও হইল না শেষ। তার মানে ছোট গল্প কি শেষ পর্যন্ত শেষ হয়? হয় না। ছোট গল্প কোনো একটা সমাধানে পৌঁছায় না। ছোট গল্প পাঠক যেটা গ্রহণ করবে সেই বিষয়টাই গ্রহণ করে। সেজন্য তোমাদের সবার প্রতি আমার আহ্বান থাকবে যে আমরা অবশ্যই এই ছোট গল্পের সংজ্ঞা, যেটি বর্ষাযাপন কবিতা, কবিতার নাম কি? বর্ষাযাপন। কবিতার নাম কি? বর্ষাযাপন কবিতা। সেই কবিতায় আমরা দেখব রবীন্দ্রনাথ চমৎকার একটি সংজ্ঞা এখানে করেছেন, সংজ্ঞায়ন করেছেন। আমরা এটা মাথায় রাখবো এবং যখন আমরা পড়তে যাব তখন চেষ্টা করব যে আমরা কি করব, এখানে হ্যাঁ দেখো, এবার দেখো আমরা বৈশিষ্ট্যের কিছু বিষয় আমরা নিয়েছি এখানে। শেষ হয়েও হইল না শেষ, এই অতৃপ্তির মধুর বেদনায় ছোট গল্পের প্রাণ। গল্প শেষ হলেও পাঠকের মনে রেখে যায় অনুভূতির দীর্ঘ রেখা। এই অসমাপ্তি পাঠকের কল্পনাকে ডানা মেলার সুযোগ দেয়, যেখানে প্রতিটি পাঠক নিজের মতো করে গল্পের পরিণতি কল্পনা করতে পারে, যে আমি আসলে শেষ পর্যন্ত কোথায় যাব, কোথায় উপনীত হব, আমি কি সিদ্ধান্ত দিব, যে অনুপমের সঙ্গে কল্যাণীর বিয়ে হবে কি হবে না সেটি তোমারই সিদ্ধান্ত, বা আমরা মৃন্ময়ী ফেরত আসবে কি আসবে না, বা মৃণাল ফেরত আসবে কি আসবে না সেটি আমাদের সিদ্ধান্ত। আমাদের শাস্তি গল্পের চন্দরা শেষ পর্যন্ত কি করবে সেটা আমাদের সিদ্ধান্ত। সেজন্য আমরা যে কাজটা করব, আমরা ছোট গল্পের একটা অতৃপ্তির বিষয় নিয়ে আমরা ছোট গল্প শেষ করেছি এবং সেটি কিন্তু এখানে আছে। মুহূর্তের মহিমার কথা বলা হয়েছে। দেখো, উপন্যাস আমরা জানি বিশাল একটা বিস্তৃত বিষয়, তাই না? উপন্যাসের কাঠামো যেমন বেশি, উপন্যাসের বিস্তৃতি, ঘটনা এটা অনেক বেশি। এখানে উপন্যাস যদি হয় বিশাল বটবৃক্ষ, তবে ছোট গল্প হলো পথের ধারের বুনফুল। ছোট গল্প জীবনের বিশেষ মুহূর্তের নিবিড় অনুভব ও আবেগের স্পন্দনকে ধারণ করে।
এটি সংক্ষিপ্ত হলেও হৃদয়ে গভীর ছাপ রেখে যায়। এবং ছোট গল্পের বৈশিষ্ট্যের মধ্যে আমরা এটা দেখব যে ছোট গল্প কিভাবে মানুষের ভেতরে একটা বেদনার, একটা আনন্দের, একটা উচ্ছ্বাসের ছাপ রেখে যায়, সেই বিষয়টা আমরা ছোট গল্পের মধ্যে দেখতে পাই। এবং ছোট গল্পের একটা বিষয় হলো যে ছোট গল্প আমাদের কল্পনাকে আমাদের ভেতরের এক ধরনের বিশাল কল্পলোকের মধ্যে আমাদেরকে নিয়ে যায়, এবং সেই কল্পলোকে আমরা যে কল্পনা করি সেই কল্পনার মধ্য দিয়ে কিন্তু আমরা আরও বিস্তৃত রূপে সেই ছোট গল্পের একটা সিদ্ধান্ত বা একটা সমাধানে পৌঁছাতে পারে। কিন্তু ছোট গল্পের কখনো যিনি লিখবেন তিনি সমাধান দিবেন না, সেই অনুভূতিটা তোমার ভেতরে রেখে দিবেন, সেই অনুভূতি থেকে তুমি যা করবে সেটাই হচ্ছে এই ছোট গল্পের প্রাপ্তির জায়গা। ঠিক আছে? তো এরপর আমরা দেখব যে আমাদের ছোট গল্প আচ্ছা সমস্যা হচ্ছে। আচ্ছা, আমরা যেখানে দেখি ছোট গল্পের বাহুল্যের কোনো স্থান নেই, এই সমস্ত বোর্ডগুলো সমস্যা, বুঝছো, বোর্ডে ঝামেলা আছে। বাহুল্যের কোনো স্থান নেই, ছোট গল্প কোনো বাহুল্য করা যায় না, প্রতিটি শব্দ যেন মুক্তুর মতো বাছাই করা। লেখক সংক্ষিপ্ত অথচ গভীর বর্ণনায় জীবনের সারাংশ তুলে ধরেন, অপ্রয়োজনীয় বিস্তার বর্জন করে মূল ভাবকে তীক্ষ্ণ করা এই শিল্পের মূল মন্ত্র। তোমরা নিশ্চয়ই জানো যে আমরা বনফুলের গল্প যেগুলো পড়ি, অনেক গল্প তো ধরো শরতের গল্পগুলোর মধ্যে বিস্তৃতি আছে, এমন উপন্যাসের একটা কি বলে একটা ভাব আছে, তাই না? বা রবীন্দ্রনাথের অনেক গল্পগুলো অনেক বড় বড় গল্প আছে যেটা উপন্যাসের কাছাকাছি। কিন্তু তুমি অনেক গল্পকার দেখবে যারা অনুগল্প এখন লিখছে, অনুগল্প 3 শব্দ গল্প হয়, 2 শব্দ কিন্তু গল্প হয়। মাঝখান দিয়ে আমরা যখন করোনা ছিল তখন কিন্তু অনুগল্প আমরা লেখা শুরু করেছিলাম, তো শেষ পর্যন্ত এগুলো বিভিন্ন জায়গায় আমরা পাঠিয়েছি। অনুগল্পের মধ্যে খুব অল্প কথায় 5 লাইনে 4 লাইনে কিন্তু হচ্ছে। আর বনফুলের গল্পগুলো যখন আমরা দেখি সেখানে কিন্তু দেখবে 1 পৃষ্ঠার মধ্যে একটা গল্প শেষ, তাই না? যেমন নিম গাছ, খুব ছোট একটা গল্প, অথবা তোমার তাজমহল, ছোট। তো এগুলোতে কিন্তু দেখবে খুব বেশি বড় কিন্তু বিস্তৃতি নাই। কিন্তু মূল বিষয়টা হচ্ছে এখানে যখন লেখক লিখবেন যে বিষয়গুলো থাকবে এখানে অতিরঞ্জিত বা যে জিনিসটাকে বলা হয়েছে আবার সেই জিনিসটাকে উপস্থাপন এখানে করবেন না। তিনি একই ঘটনার বর্ণনা অনেক সময় দেখা যায় উপন্যাসে এখান থেকে এখানে, এখান থেকে আবার এখানে, তাই না? ওই জিনিসগুলো গল্পের মধ্যে নাই। গল্প লেখা খুব কঠিন। কেউ যদি মনে করে উপন্যাস লিখবো না গল্প লিখবো, কোনটা সহজ? আমি মনে করি উপন্যাস লেখা সহজ, গল্প লেখা কঠিন। কারণ গল্প হয়ে ওঠার জন্য সময়টা বেশি দিতে হয়, এবং এটা বুঝতে হয় যে আসলে গল্পের যে রূপটা আমরা দেখতে পাচ্ছি সেখানে এই গভীর বিষয়গুলো আছে কিনা। এই যে বলেছি ছোট প্রাণ, ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা, এই যে এখানে ভিতরে সহস্র বিস্তৃতির আসে, প্রত্যহ যেতেছে ভাসে, এই যে বিষয়গুলো এগুলো কিন্তু গল্পের মধ্যে আমরা দেখতে পাই। তো আমরা মনে রাখবো এখানে বাহুল্যের কোনো সুযোগ নাই। ঠিক আছে, আমরা এরপরে যাই। জীবনের খণ্ডচিত্র এটি, ছোট গল্প নদীর পুরো গতিপথ। দেখো ছোট গল্প নদীর পুরো গতিপথ নয়, বরং একটি বাঁকের মোহনীয় দৃশ্য। এটি বৃষ্টির অসংখ্য ফোঁটার মধ্যে একটি মুক্তুর মতো ফোঁটা, যা সমগ্র জীবনের মানচিত্র নয় বরং বিশেষ এক দিকের উজ্জ্বল দীপ্তি। তাহলে ছোট গল্পের এই যে জীবনের খণ্ডচিত্র আমরা বলছি সেটা কিন্তু এমন একটি মুক্তুর মতো, বৃষ্টির ফোঁটার কথা বলা হচ্ছে। ক্লাসের মধ্যে এটা ঝামেলা হয়, মনে করো একজন একটু একটু পরে আসবে, হ্যাঁ, এই বিষয়গুলো আমি চাইবো তোমরা ক্লাসটা ঠিক 10টার আগে উপস্থিত হবে, 5 মিনিট আগে উপস্থিত হবে। সেক্ষেত্রে আমি কিন্তু মনে করো ঠিক 10টায় এসে ক্লাসটা নিতে পারি, হ্যাঁ। কারণ এখানে ঝামেলা হয় কি, মনে করো যেটা হয় অনেক সময় আমরা হয়তো যখন লেকচার দিই সেখানেও কিন্তু এক ধরনের একটা অসামঞ্জস্য দেখা যায়, মানসিক যে ধারাবাহিকতা সেটাও কিন্তু বাধাগ্রস্ত হয়। তো এই বিষয়গুলো তোমাদেরকে বলার চেষ্টা করছি। তোমরা এই বাংলা বিভাগের সবচেয়ে কি বলবো মুরব্বী সুতরাং মুরব্বীদের দায়িত্ব অনেক বেশি। মুরব্বী আবার অন্যভাবে নিও না, মুরব্বী মানে হচ্ছে আবার তোমাদের বুড়ো বানিয়ে দিচ্ছে এমন কিছু না। বার্ধক্য তো তাহাই, তাই না, যাহা মিথ্যা, মৃত্যু এবং জীর্ণতাকে আঁকড়ে ধরিয়া থাকে। তো আমরা তো বার্ধক্যের মধ্যে নাই। আমরা বলেছি আমরা এই বিভাগের সবচেয়ে
অগ্রজ, আমরা সবচেয়ে কি অগ্রজ। মুরব্বী বলেছে অন্য কারণে, ওই যে কি একটা ছিল না, ওই যে মুরব্বী ও কেটে ছিল, মনে আছে কি না, মানে সেরা ছিল এটা, মুরব্বী ও এরকম ছিল। তো তা আমাদের এই বিষয় দেখো, উপমার ক্ষেত্রে আমরা বলেছি উপন্যাস হলো আস্ত একটি ভোজ সভা, আর ছোট গল্প হলো তৃষ্ণার্তের এক আজলা সুশীতল জল। হয়তো তোমার কাছে মনে হইতে পারে বিশাল ভোজ সভা অনেক বড় কিছু, আসলে তাই ঠিক আছে, বাট এখানে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে একজন তৃষ্ণার্তের কাছে এক আজলা জলের, সুশীতল জলের যে একটা প্রাণ শক্তি বা ওই জিনিসটা কিন্তু গল্পের মধ্যে আমরা খুঁজে পাই, সেই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তা আমরা এরপরে যাই পরের স্লাইডে। হ্যাঁ, এখন আসি আমরা শিক্ষণীয় বিষয় কি আছে এখানে। তুচ্ছ মানুষের জীবনে লুকিয়ে থাকা গভীর ট্র্যাজেডি এবং মহিমা উন্মোচন করা হয়েছে এখানে। কেবল পড়া নয়, হৃদয় অনুভব করার গুরুত্ব অপরিসীম। সাহিত্য চেতনার বিকাশে ছোট গল্পের অমূল্য অবদান রয়েছে, সেটা আমরা জানি। এবং বাংলা ছোট গল্পের প্রধান লেখক যারা আছেন, আমরা অনেকজন লিখেছেন, তার মধ্যে আমাদের 4 জনের কথা উল্লেখ করা আছে এখানে। তোমরা জানো যে 4 জন ছোট গল্পকার আমাদের আছেন। রবীন্দ্রনাথ ঠাকুর আছেন মানিক বন্দ্যোপাধ্যায় আছেন, এখানে ভুল আসে নারায়ণ গঙ্গোপাধ্যায়, নারায়ণ গান্ধী না, আমরা গান্ধী নিয়ে আমাদের ঝামেলা আছে। তোমরা কি জানো যে এই যে ইন্দিরা গান্ধী আসলে কি গান্ধী? বলেছিলাম তো, পদকও পাইনি, জানো না তোমরা? আচ্ছা, আমি তোমাদের তাহলে বিষয়টা বলি, এটা গুরুত্বপূর্ণ বিষয়। ইন্দিরা গান্ধী ছিল হচ্ছে ইন্দিরা নেহেরু, অর্থাৎ জওহরলাল নেহেরুর মেয়ে। তখন অক্সফোর্ডে পড়াশোনা করত এবং পড়াশোনা করতে গিয়ে একজনের প্রেমে পড়ে, তার নাম হচ্ছে ফিরোজ। মুসলমান নয়, একজন পারস্যের অগ্নি উপাসক, অর্থাৎ যাদেরকে বলা হয় জরথ্রুস্টবাদী। অনেক আগের এরা জরথ্রুস্টবাদী ছিল। তো পারস্যের কিছু জনসংখ্যা আছে দেখবে যে যারা হয়তো অগ্নি উপাসক। তোমরা নিশ্চয়ই জানো, যদি আমরা একবারে ব্যাক করি, তোমরা জানো আর্য অনার্যের বিষয়টা। আর্যরা ছিল অরিজিন কোথাকার? জার্মানি, অস্ট্রিয়া, পোল্যান্ড, এই অঞ্চলগুলোতে। আরিয়ান বা এরিয়ান যেটা যাদেরকে বলি। তো তারা বিভিন্ন দিকে তারা আস্তে আস্তে করে গিয়েছে। ধরো এই আর্যদের বড় একটা অংশ ছিল হচ্ছে ইউরাল পর্বতে। ইউরাল পর্বতে দীর্ঘ সময় তারা বসবাস করেছে। ইউরাল পর্বত কোথায়? আমরা যদি বলি ইউরোপ এবং এশিয়ার মাঝখানে। এবং সেখানে বসবাস করার পর ওইখান থেকে কিছু কিছু দলে বিভক্ত হয়ে তারা বিভিন্ন দিকে ধাবিত হয়েছে। তার মধ্যে একটা দল গেছে ইরানের দিকে, একটা দল গেছে ভারতবর্ষের দিকে, একটা দল গেছে তুরস্কের দিকে। এইরকম করে আর্যরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। যেমন ধরো আজকে যারা হিন্দু আছে, এই যে হিন্দুরা যদি আমি বলি, তাহলে এখানে বলতে হবে হিন্দুদের যে মূল যে বিষয়টা সেটা হচ্ছে সনাতন, আর্য, অথবা আমরা বলছি বৈদিক। বৈদিক কেন? কারণ আর্যদের প্রধান যে ধর্মীয় গ্রন্থ ছিল সে বেদ ছিল, সাংবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, ঋগ্বেদ, এবং তারা একই সঙ্গে নিয়ে এসেছিল উপনিষদ। আর এখানকার যারা স্থানীয় ছিল, তাহলে আমরা একটা জিনিস বলি, আমরা যে একেবারেই অনেক শেকড় থেকে মুসলমান বা আমি শেকড় থেকে হিন্দু এটা বলার কিন্তু অপেক্ষা রাখে না। কারণ কেন? কারণ এখানকার অঞ্চলে সবচেয়ে বেশি ছিল বৌদ্ধরা। মুসলমানরা এসেছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে এসেছে, কিন্তু পরবর্তী সময়ে বিশেষভাবে মোহাম্মদ বিন কাসিমের সময়ে যখন সিন্ধু বিজয় হলো, তখনই কিন্তু এই ঘটনার সূত্রপাত হয়েছে যে আস্তে আস্তে করে বিভিন্ন অঞ্চলে মুসলমানরা বিজয় লাভ করেছে। তো এখন যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হলো যে আমরা যখন এই যে বলছিলাম জরথ্রুস্টবাদী বা অগ্নি উপাসক, তারা কি ছিল? অগ্নি উপাসক। তো ফিরোজ ছিল অগ্নি উপাসক। ফিরোজের সঙ্গে কোনোভাবে এই বিয়েটা জওহরলাল নেহেরু মানতে চান নাই, সংকটে পড়ে গেছে। এই সংকট উত্তরণের জন্য একটা বিশেষ একটা সিদ্ধান্ত হয়েছে, সেটা হচ্ছে তোমরা জানো ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে যিনি হয়তো সরাসরি অনেক জায়গায় উপস্থিত না থাকলেও মহাত্মা গান্ধীর কথা জানো, যে মহাত্মা গান্ধীর অনেক ভূমিকা ছিল। যদি আমি তোমাদেরকে বলি, এমনও হতে পারত যে ভারতবর্ষের স্বাধীনতার সময়
যখন সিগনেচার হয়েছে দিল্লিতে, সেখানে কিন্তু মহাত্মা গান্ধী উপস্থিত ছিলেন না, কিন্তু জওহরলাল নেহেরু না থেকে সেখানে মহাত্মা গান্ধী থাকতে পারতেন। তার মানে মহাত্মা গান্ধীর এরকম ভূমিকা ছিল। তখন মহাত্মা গান্ধী বললেন যে আমি দায়িত্ব নিচ্ছি। কি দায়িত্ব নিচ্ছি? আমি ইন্দিরাকে আমার মেয়ে হিসেবে স্বীকৃতি দিয়ে তার নামের সঙ্গে ইন্দিরা গান্ধী এটা যুক্ত করছে। কথা কি বুঝতে পারছি? সরি, আমি ভুল করছি, ফিরোজকে আমি ভুল করতেছি, ইন্দিরাকে তো নিতে পারবে না কারণ মেয়ে আছে, ভুল করছি। ফিরোজকে নিজের ছেলে হিসেবে নিল, স্বীকৃতি দিল এবং বলল যে আজকে থেকে ওর নাম কি? ফিরোজ গান্ধী। এখন ফিরোজ গান্ধীর সঙ্গে যেহেতু গান্ধী হয়ে গেছে, তখন বিয়ে হয়েছে কার সঙ্গে? ইন্দিরার সঙ্গে। তাহলে ইন্দিরা হয়ে গেল কি? ইন্দিরা গান্ধী। এখন এই যে সিলসিলা কেন বললাম? ইন্দিরা গান্ধীর ছেলেকে রাজীব গান্ধী। রাজীব গান্ধীর ছেলেকে, রাজীব গান্ধীর ওয়াইফকে, ও আবার ইতালিয়ান, সোনিয়া। এটা গান আছে না, ও সোনিয়া। তো সোনিয়াকে নিয়ে আসে থেকে ধরে ইতালি থেকে। সোনিয়ার প্রেমে হাবুডুবুকে, তারপর রাজীব গান্ধী বিয়ে করলো সোনিয়া গান্ধীকে, মানে সোনিয়াকে। তো সোনিয়ার নামের পেছনে হলো কি? সোনিয়া গান্ধী। আর রাজীব গান্ধীর ছেলে হিসেবে রাহুল গান্ধী বা প্রিয়াঙ্কা গান্ধীর নাম তো গান্ধী থাকবেই। এই যে গান্ধীর উৎপত্তি হয়েছে এইভাবে। কথা বুঝতে পারছো? এই হলো অবস্থা। তো আমরা যেটা বলছিলাম যে আমাদের ছোট গল্পের ক্ষেত্রে আমরা যদি বলি, প্রথমত রবীন্দ্রনাথ নিয়ে বলি, যে রবীন্দ্রনাথ হচ্ছেন ছোট গল্পের জনক। সার্থক ছোট গল্পের জনক হচ্ছে রবীন্দ্রনাথ। তো রবীন্দ্রনাথের ছোট গল্পগুচ্ছের মধ্যে তোমরা পড়েছো কি, কতটুকু পড়েছো আমি জানি না, কিন্তু আমার কাছে মনে হয়েছে আমি যদি গল্পগুচ্ছ 100 বারও পড়ি তারপর আমার পড়া শেষ হবে না। অর্থাৎ আমি তৃপ্ত হব না, আমি অতৃপ্তই থাকবো। কেন বললাম এটা? কারণ রবীন্দ্রনাথ ছোট গল্পকে এমন একটি রোম্যান্টিক ভাবধারার সঙ্গে এবং আবেগ অনুভূতি কাব্যিকতার সঙ্গে নিয়ে গেছেন, যেখানে প্রত্যেকবার পড়লে মনে হয় নতুন করে পড়ছে। কখনোই মনে হয়নি যে আমি এটা আমার কাছে পুরাতন, কারণ শব্দ চয়ন থেকে শুরু সব কিছু। যদি রবীন্দ্রনাথের গল্পগুলোর মধ্যে আমরা দেখব যে বিভিন্ন সময়ে বিভিন্ন রূপ পরিগ্রহ করেছে। বিশেষভাবে প্রথম দিকে রোম্যান্টিক চেতনা প্রবলভাবে থাকলেও, প্রকৃতির চেতনা প্রবলভাবে থাকলেও, বিংশ শতকের দিকে আমরা দেখব তার গল্পের একটা পরিবর্তন আসে। সেই পরিবর্তনটা হলো তিনি বাস্তববাদী চেতনার সঙ্গে তার ছোট গল্পকে উপস্থাপন করার চেষ্টা করেছেন, তার বাস্তবতাকে। এবং শুধু তাই নয়, বাস্তবতাকে অতিক্রম করে তিনি দার্শনিকতাকে সামনে এনে তিনি তার চেয়ে অগ্রগামী চিন্তা কিন্তু করেছেন। যেমন ধরো আমরা যদি বলি অপরিচিতা, আসলে কি অপরিচিতায় যেটা হয়েছে লগ্নভ্রষ্টা, এটা কি সম্ভব? আসলে কখনোই সম্ভব না। হিন্দু সমাজে একটা মেয়ে লগ্নভ্রষ্টা, সে বিয়ে করবে না বা সে বিয়ে ভেঙে দিবে, সেটা অকল্পনীয় ছিল। এমনিতে পুরুষ হলো স্বামী, আমাদের সমাজেও ছিল, কিন্তু হিন্দু সমাজে এটা স্পষ্টভাবে বার্তা আছে। স্বামী মানে প্রভু, স্বামী মানে কি? প্রভু। এইভাবে কিন্তু তৈরি করা হয়েছে। তিনি শুধু প্রতা মানে হচ্ছে যেগুলো পুরোহিতরা বা পরিবেশটাকে তোমাকে ওইভাবে তৈরি করে দিচ্ছে। যেমন সতীদাহ প্রথা ছিল। আমি বলছি সতীদাহ প্রথা বিলুপ্ত হয়েছে। তুমি কি সতীদাহ প্রথা সমর্থন করো? জীবনও করবে না, কিন্তু এখন একটা জিনিস সমর্থন করো, তৃপ্তি। আমি কি ভুল বলছি? সেই সমর্থনটা কি? জাতিভেদ প্রথা এখনো সমর্থন করে। তুমি যাকে বিয়ে করবা, স্ট্যান্ড আপ, সে কোন কাস্টের? ডিফারেন্ট কাস্টের? একই কাস্টের না? তার মানে একই কাস্টের। তার মানে এই চিন্তাটা কিন্তু বদ্ধমূল। কিন্তু আসলে তুমি যদি ধর্মটাকে ভালোভাবে পড়ো, ধর্ম কখনো কাস্টটাকে বলে না, কিন্তু কিছু প্রথা বলেছে থেকে গেছে। এটাকে পরিবর্তন করাটা হয়তো অনেক কঠিন হবে, কিন্তু আজ থেকে 20 বছর পরে কিন্তু এটা হয়ে যাবে। যেমন এখনো কিন্তু বিয়ে হচ্ছে না, উপরের শ্রেণীর সঙ্গে নিচের শ্রেণী হচ্ছে না, তারপর তোমার হচ্ছে বৈশ্যের সঙ্গে শূদ্র হচ্ছে না, শূদ্রের সঙ্গে এমনকি ব্রাহ্মণেরও হচ্ছে কিন্তু। তার মানে এটা একসময় ব্যানিশ হবে, তুমি যতই ধরে রাখার চেষ্টা করো, কারণ এটা ধর্মীয় মূল ভিত্তির মধ্যে থাকে না, বা মূল ভিত্তির মধ্যে আসলে থাকে না, হবেও না। আমার কথাই বুঝতে পারছি কিনা? তাহলে যে কথাটি আমি বলার চেষ্টা করছি বসো, সেটা হলো যে আসলে কাস্টের চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমি যাকে বিয়ে করছে সে কেমন, তার মানসিকতা কেমন, সে কি ওই কাজটাকে মানে গুরুত্ব দেয় কিনা। আমার কথা কি বুঝতে পারছি কিনা? তাহলে স্বামী কখনো প্রভু না, এটা মাথায় রাখবা। স্বামী কি নয়? প্রভু নয়। স্রষ্টা তোমাকেও সৃষ্টি করেছেন, পুরুষকেও সৃষ্টি করেছেন। এখানে সম্মান, ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা দিয়ে কিন্তু একটা সংসার পরিচালিত হয়। নিশ্চয়ই এখানে স্বামী প্রভু না। যেমন তুমি তোমার স্বামীর মারো নাই,
তুমি তোমার স্বামীকে মেরেছো তো? মেরেছো? কখনো মারো নাই? একবার বুকে হাত দিয়ে বলো, তুমি কখন তোমার স্বামীকে মারো নাই? তোমার স্বামী তোমাকে মেরেছে, তাহলে ওদের সংসারে তো হচ্ছে না। যে সংসারে মারামারি নাই, এটা কি সংসার? বসো, বুঝলাম না। আমাদের তো মারামারি হয়। কি বলেন মানে? আমাদের ফাইটিং হয় ডাইরেক্ট। আরে সংসার কি? আমার আছে 10 বছর পূর্ণ হয়েছে, 11 বছর শেষ হবে, আমার তো ভালোবাসা বাড়তেছে আরো। আমি তো আমার বউ ছাড়া কাউকে ভালোবাসি নাই জীবনে। ওটাই প্রেম, ওটাই শেষ, ওটাই শুরু, এটাই শেষ, তাই না? তার মানে আমাদের মারামারি হয়। বুঝলাম না, তোমাদের প্রেম জমতেছে না। একটু আজকে দিয়ে ঠাসুটে মেরে দিবা, ঠিক আছে? তাহলে এখন দেখো, নারায়ণ গঙ্গোপাধ্যায় আর হচ্ছে হাসান আজিজুল হক। আমি ছোট করে লিখেছি আসলে, ওই জন্য গান্ধীর শব্দ সব চলে আসে মানে। গান্ধীর কাহিনীও শেষ, গান্ধীর কাহিনীও কি শেষ। আচ্ছা, এখন আমরা আসি আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ সুন্দর লাগতেছে না? এই খুব চমৎকার। হ্যাঁ, তো রবীন্দ্রনাথ, নতুন রবীন্দ্রনাথ, আমরা নতুন রবীন্দ্রনাথই পড়ছি। যাই হোক, আমরা রবীন্দ্রনাথকে দেখতে পাচ্ছি। রবীন্দ্রনাথের গল্পের যে বিষয়টা আমরা বলেছি, প্রথম দিকে গল্পের রোমান্টিকতা, প্রকৃতি, তারপর হচ্ছে সমাজ বাস্তবতাকে তিনি নিয়ে এসছেন, কিন্তু বাস্তববাদী চেতনাগুলো নিয়ে এসছেন বিংশ শতকের দিকে। ঊনবিংশ শতকের গল্পগুলোতে আমরা জানি রবীন্দ্রনাথ প্রথম গল্প লিখেছেন মাত্র কত বছর বয়সে? 16 বছর বয়সে বিকারিণী গল্প লিখেছেন। হ্যাঁ, এবং এই গল্প লেখার মধ্য দিয়ে আসলে তিনি জানান দিয়েছেন তিনি আসলে রাজত্ব করতে এসেছেন। বিশেষভাবে গল্প লেখার ঢং, গল্প লেখার ধরন, তার মধ্যে কাব্যিকতা, সেটা কিন্তু রবীন্দ্রনাথের পর্যায়ে কিন্তু কেউ পৌঁছাতে পারেনি। আমরা পরবর্তী একজনকে আমরা ধরি, আমার খুব প্রিয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্পগুলো আমার খুব ভালো লাগে। আর মানিকের গল্পের মধ্যে তো বাস্তবতা, দুর্ভিক্ষ, ফ্রয়েডীয় চেতনা বা এগুলো থাকে। তো এখন দেখো, ছোট গল্পের জনক হিসেবে পরিচিত এবং প্রকৃতি ও মানুষের অন্তরের সূক্ষ্ম অনুভূতি তার গল্পে অসাধারণভাবে ফুটিয়ে তুলেছেন। তিনি রোমান্টিক বাস্তববাদী ধারার অন্যতম শ্রেষ্ঠ লেখক। এবং তোমরা জানো, গীতিধর্মিতা বা গীতিধর্মী চিন্তা রবীন্দ্রনাথের মধ্যে প্রবল। কারণ আমরা যদি বলি রোমান্টিক কবি বা গীতিকবির জনককে বিহারীলাল চক্রবর্তী, তাই না? তুমি নয়নের দীপ্তি, তুমি মনের তৃপ্তি, তোমাহারা হলে আমি প্রাণহারা হই। তুমি নয়নের দীপ্তি, তুমি মনের তৃপ্তি। এই যে মনে হচ্ছে না কোন একজন নায়িকার জন্য, প্রেমিকার জন্য বলছে, তুমি নয়নের দীপ্তি, তুমি মনের তৃপ্তি, তোমাহারা হলে আমি প্রাণহারা হই। মনে হচ্ছে না? তোমরা তোমার স্বামীকে বলবা, তোমরা স্বামীকে বলবা, আর যাদের বয়ফ্রেন্ড আছে তাদেরকে বলবো তুমি নয়নের দীপ্তি, তুমি মনের তৃপ্তি। খুব খুশি হয়ে যাবে, বলছে আমার এইটা বলছে, বাহ চমৎকার, ঠিক আছে। আর যারা বলতে পারবে না তারা লিখে রাখো, পর ভবিষ্যতে বলবা, ঠিক আছে? তাহলে এই যে গীতি কবিতার ধারা, বিহারীলাল চক্রবর্তী গীতি কবিতার জনক, কিন্তু এই গীতি কবিতাকে সাহিত্য ধারায় স্টাবলিশ করেছেন রবীন্দ্রনাথ। শুধু তাই নয়, এই রোমান্টিক চেতনার পুরো বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবি বা সাহিত্যিক হচ্ছেন রবীন্দ্রনাথ, মাথায় রাখবা, ঠিক আছে? এবং রবীন্দ্রনাথের গল্পগুলো কিন্তু আমরা সেটা দেখছি, এটা রবীন্দ্রনাথের আমরা কবি মানুষ ধরতে পারি বা সাহিত্যিক মানুষ ধরতে পারি। মানিক বন্দ্যোপাধ্যায়, আমরা জানি মানিকের বিষয়গুলো কেমন, মার্ক্সবাদ এবং ফ্রয়েডীয় তত্ত্ব দ্বারা প্রভাবিত। এই কথা সাহিত্যিক মানুষের জৈবিক তাড়না এবং অর্থনৈতিক সম্পর্কের জটিলতা নিয়ে লিখেছেন। তার গল্পে সমাজের নিম্নবর্গের মানুষের জীবন সংগ্রাম ও মনোজগতের গভীর বিশ্লেষণ পাওয়া যায়। আমরা জানি বিশেষ ফ্রয়েডীয় চেতনা এবং তার সঙ্গে মার্ক্সবাদী চেতনা চমৎকারভাবে ফুটে উঠেছে। এবং একই সঙ্গে আমরা বলতে পারি দুর্ভিক্ষ, বিশ্বযুদ্ধ, এই সমস্ত বাস্তব বিষয়গুলোকে তিনি চমৎকারভাবে একেবারে নির্মোহভাবে বৈজ্ঞানিক বিশ্লেষণের মধ্যে দিয়ে উপস্থাপন করেছেন। কারণ একজন বিজ্ঞান মনস্ক লেখক হচ্ছেন মানিক। কেন? কারণ মার্ক্সবাদী চেতনা বিজ্ঞান মনস্কতার একটা অংশ বিশেষ, এবং ফ্রয়েডীয় চেতনাও এই ধরনের একটা মনোজগতের বিষয় হিসেবে পরিচিত। এরপর আমরা দেখি আমাদের হ্যাঁ, কলম দিলে ভালো না? হ্যাঁ, ওইটা দিয়ে সমস্যা হচ্ছে। নারায়ণ গঙ্গোপাধ্যায়কে আমরা দেখব মানবিক সংবেদনশীলতা ও জীবনের বৈচিত্র্য অন্বেষণে দক্ষ লেখক, বাংলা ছোট গল্প এক স্বতন্ত্র ধারার প্রবর্তক।
তার গল্পে সাধারণ মানুষের জীবনের সূক্ষ্ম অনুভূতি ও মানবতার গভীর চিত্র ফুটে রয়েছে। তাহলে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের গল্প আমরা পড়বো, এবং নারায়ণ গঙ্গোপাধ্যায় আসলে অরিজিনাল এমন ছিল না, একটু কাগজ ছিল, বেশি ফর্সা হয়ে গেছে। তো আমি তো এখন মাঝে মধ্যে একটা ভিডিও বানাই, তোমরা দেখছো কিনা যারা ফেসবুকে আছো। তো আমার ছাত্র বলতে, স্যার আপনার এই বয়সে এগুলো মানায়? তা আমি কোন বয়সে মানাবে, আমার বয়সে এটা আসছে, আমার আগের বয়সে এটা ছিল, তো এটা দোষ কি আমার নাকি? তখন পরে আমি ওখান থেকে বেরিয়ে আসছি। আমি এখন চিন্তা করতেছি তোমাদের এই যে গল্পের বিভিন্ন বিষয় আছে, ছোট ছোট ক্লিপ, ধরো মৃণাল চরিত্র দিয়ে তাকে একটা প্রতিবাদী চরিত্র হিসেবে দেখাবো, সে বলবে, হ্যাঁ সে বলবে এরকম কিছু বিষয় থাকবে যে তোমার সেই কত 232 কত নাম্বার ভুলে গেছি, কত নম্বর বাড়ি ছিল ভুলে গেছি, তো মৃণাল যে আমি ফিরবো না, তাই না? এই যে বিষয়গুলো আছে সে বিষয়গুলো, এই বেটা এগুলো কি আমার এই সুন্দর ক্লাসটা তুমি নষ্ট করতেছো? আসো এদেরকে দিয়ে ছোট গল্পের সংজ্ঞা শেখাবো। আবার কি বউ মারছে নাকি তোমাদের? না, বউ তো বিয়ে করো নাই। আচ্ছা, তাহলে আমরা হাসান আজিজুল হক, হাসান, দেখো মানুষটা ফিলোসফির মানুষ। কিসের মানুষ? ফিলোসফির। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপনা করেছেন, এবং তিনি তার লেখাগুলোর মধ্যে সেই ফিলোসফি কিন্তু আছে। আমরা দেখতে পাচ্ছি একটা অংশ এরকম, বাট ভেতরে অন্য কথা বলছে। ভেতরে কি অন্য কথা বলছে? এই যে তার গল্পের আমরা দেখব যে ভাষার তীক্ষ্ণতা এবং নির্মেদ ভঙ্গি পাঠককে আকর্ষণ করে। তিনি যন্ত্রণা ক্লিষ্ট মানুষের হাহাকার নৈর্ব্যক্তিক ভাষা উপস্থাপন করেন, যা বাংলা সাহিত্যে একটা স্বতন্ত্র ধারা হিসেবে পরিচিত। বিশেষভাবে তুমি দেখবে আমাদের দেশ বিভাগ নিয়ে লিখেছেন। দেশ বিভাগের ফলে মানুষের মধ্যে যে এক ধরনের হাহাকার, তারপর হচ্ছে যৌনতার প্রচণ্ড একটা বিশ্রী ব্যাপার, সে বিষয়গুলো উপস্থাপন করেছেন। যে মানুষ কিভাবে এই একটা সমাজকে বিকলাঙ্গ সমাজ হিসেবে প্রতিষ্ঠা করছে বিভিন্নভাবে, অনেক বিশেষভাবে তোমার সমাজের যারা উচ্চ শ্রেণী আছে, যারা শোষক শ্রেণী আছে, সেই শোষক শ্রেণীরা কিভাবে সমাজটাকে একেবারে বিকলাঙ্গ করে দিচ্ছে, এবং এক ধরনের কি বলবো বিপর্যস্ত সমাজের চিত্র আমরা দেখব, যেখানে অনাচার, অবাধ যৌনতার বিষয়গুলো উপস্থাপিত হয়েছে, এবং একই সঙ্গে মানুষ বেঁচে থাকার জন্য কিভাবে নিজের শরীর বিক্রি করছে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু উপস্থাপিত হচ্ছে। এবং এটা কিন্তু একটা জিনিস মাথায় রাখবা যে আমরা অনেক সময় মনে করি যে হয়তো একজন প্রস্টিটিউট, বাট এই প্রস্টিটিউটের পেছনের ইতিহাসটা কেউ কিন্তু খুঁজে না। তুমি একবার খুঁজে দেখো। হ্যাঁ, এটা আমি কখনো সাপোর্ট করি না একজন মুসলিম হিসেবে, কিন্তু আমি বলছি এই প্রস্টিটিউশনের নেয়ার পেছনে যাদের সবচেয়ে বেশি ভূমিকা ছিল, তাদের কাউকে কিন্তু এই দেশে কিছু কিছু করে না। তুমি দেখবা আমরা যখন বিচার করি হলো ওই যে বদনা চুরের, মসজিদের কি চোরের, বদনা চোরের, স্যান্ডেল চোরের, একটা মোবাইল চোরের, হয়তো একটা দামি মোবাইল হইতে পারে, একটা ঘড়ি চোরের, কিন্তু তুমি হাজার কোটি টাকা যারা মেরে দিচ্ছে, সে চোরের বিচার কোথায় হয়েছে? বাংলাদেশে। এটা হলো বাস্তবতা। আমরা দেখছি মসজিদ থেকে বদনা চুরি করে নিয়ে গেছে, এর ধরে তোমার 8-10 জনে মারতেছে। এটা বদনা তো বদনা, এই বদনার জন্য তোমার 10 জন ধরে মারতে হবে? আমরাও তো চুরি করি না? কি চুরি করি? অন্যের মন চুরি করি। হ্যাঁ হ্যাঁ, চুরি করে না? সবাই চুরি করে, সবাই চোর আমরা, তাই না? চোর তো সবাই, তাই না? আমরা যখন মানিক পড়বো দেখবো এটা পাবা, জগতে সবাই চোর। একজনের বউ অন্যজন চুরি করে নিয়ে যাচ্ছে, এটাও আছে। একজনের বউ নিয়ে যাচ্ছে, তাহলে এই সমাজে কি? ওই যে দেখো আমাদের রাফি, তাই না? আচ্ছা, আমি শেষ করছি, আমার মনে সময় শেষ। এরপর কার ক্লাস আছে? ম্যাডাম, আচ্ছা আমি একটু শেষ করছি। রবীন্দ্রনাথের ছোট গল্প মানুষের হৃদয়ের গভীর আবেগ এবং সামাজিক বাস্তবতার অপূর্ব প্রতিফলন করেছে। তার গল্পগুলো বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ। আমরা একটু এটা শুরু করে দিয়ে যাই। আমরা শুরু করব রবীন্দ্রনাথ দিয়ে। একটু বলি তোমাদেরকে, আমরা চেষ্টা করব গল্পগুলোর মূল থিমটা বোঝার জন্য। আমি গল্প পড়ি আর না পড়ি, সেই গল্পে কি আছে, মূল বিষয় কি, সেটা আমাকে বুঝতে হবে প্রথমত। দ্বিতীয় বিষয় হচ্ছে ওই গল্পের
অন্ততপক্ষে 2 লাইন 4 লাইন তোমাকে মাথায় রাখতে হবে। যেমন পোস্ট মাস্টার গল্পের বিখ্যাত লাইন কোনটা? পৃথিবীতে কে কাহার, পৃথিবীতে কে কাহার। এই যে পৃথিবীতে কে কাহার, এটার যে তাৎপর্য বা গভীরতা অনেক বেশি। কথা বুঝতে পারছি কিনা? তাহলে আমরা যখন গল্পগুলো পড়বো, সেই গল্পগুলোর মধ্যে আমাদের ওই জিনিসগুলো মাথায় রাখতে হবে যে আমার মূল থিমটা কি, চরিত্রগুলো কি। তখন তুমি দেখবে যে তুমি খুব সহজেই কিন্তু এই গল্পগুলো আনসার করতে পারো। কারণ আমরা সামনে হয়তো এভাবে পড়বো না, এমন হতে পারে আমরা সরাসরি চলে গেলাম রবীন্দ্র ছোট গল্পে নারী চেতনা। কিছু টপিক তোমাদেরকে বলে দিচ্ছে। রবীন্দ্র ছোট গল্পে মধ্যবিত্ত জীবন, রবীন্দ্র ছোট গল্পে প্রকৃতি চেতনা। তাহলে প্রকৃতি চেতনা, মধ্যবিত্ত জীবন, নারী চেতনা, এগুলো বিশেষভাবে প্রবল। এবং একই সঙ্গে নারী চেতনা শব্দটির মধ্য দিয়ে আরও একটা বিষয়, পুরুষতান্ত্রিক সমাজের বিরুদ্ধে নারীর যে জাগরণের জায়গাটি, সেটিও আমরা এখানে দেখব। ঠিক আছে? অর্থাৎ আস্তে আস্তে করে কিন্তু প্রতিবাদী হচ্ছে। যেমন চন্দ্ররাও কিন্তু একটু প্রতিবাদ করেছিল, যে বলেছিল আমার মরণ, এই যে আমার মরণ, এই মরণের মধ্য দিয়ে কিন্তু একটা প্রতিবাদী সত্তা তৈরি হচ্ছে। আবার মৃণাল তো বলে দিয়েছে সেই বাসা আমি আর ফিরবো না, আমি আমার যে স্বামীর বাসা সেখানে আমি ফিরবো না। এবং মৃণাল কিভাবে নারীর প্রতি জাগরণের যে জায়গাটা, নারীর জাগরণের ভূমিকা রেখেছে, সেটাও কিন্তু আমরা দেখবো। আবার অপরিচিতা গল্পে আরও বেশি প্রবল, যে আমি বিবাহ করিব না। কেন করবে না? কারণ মূলত বিয়ে করবে না এমন না যে আমি বিয়ে করছি না অন্য কাজে, এমন কিছু না। আসলে এটা পুরুষতান্ত্রিক সমাজের উপর একটা আঘাত। সে বিয়ে করেও কিন্তু স্কুলের দায়িত্ব গ্রহণ করতে পারত, শিক্ষার দায়িত্ব গ্রহণ করতে পারত, কিন্তু সেটা করছে না। কারণ দেখিয়ে দিচ্ছে একজন নারী পুরুষতান্ত্রিক সমাজকে আঘাত করতে পারে। এটা হচ্ছে বিষয়। তো আমি আর না বাড়াই, আমরা গল্পগুলো, আমরা প্রথম 20টা গল্প মূল বিষয় দেখব। আমি তোমাদের স্লাইডগুলো প্রোভাইড করব, স্লাইডগুলো তোমরা দেখবে। স্লাইডের মধ্যে এখানে আছে তোমার সেই রতনের বিষয়টা, দালিয়া গল্পের বিষয় আছে, এক রাত্রি গল্পের তো তোমাদের মনে থাকার কথা, তাই না? শুরুবেলা আমার হইতে পারতো নাকি পারতো না? হ্যাঁ, শুরুবেলা হয়েছে, শুরুবেলা কি হয়েছে? তা হয়েছে, হয়নি। কারণ মধ্যবিত্ত জীবন, বিশেষভাবে সেকেন্ড মাস্টারের জীবনে শুরুবেলার স্থান হয় না। তো এইরকম বহুত শুরুবেলা হারিয়ে যায় আমাদের জীবন থেকে, এবং অনেক সেকেন্ড মাস্টার সেই স্মৃতি নিয়ে এখনো পর্যন্ত বেঁচে আছে। এই হলো অবস্থা। তো আমরা চেষ্টা করব সামনের ক্লাসে সরাসরি, হয়তো প্রথম ক্লাসে আমরা একটু পুরুষতান্ত্রিক সমাজ এবং তার সঙ্গে নারী চেতনা, এই দুইটা টপিক নিয়ে আমরা আলোচনা করব। পুরুষতান্ত্রিক সমাজ এবং নারী চেতনা। যে যে গল্পে আমরা নারী চেতনা দেখব, যে যে গল্পে আমরা পুরুষতান্ত্রিক সমাজের বিরুদ্ধে প্রতিবাদ দেখব, পুরুষতান্ত্রিক সমাজের মানসিকতা দেখব, সেগুলোকে আমরা উপস্থাপন করব। এর বাইরেও অনেক দ্বন্দ্ব আছে, যেমন আমাদের ক্ষুদিত পাষাণ নিয়ে আলাদা একটা গল্প আছে। এখানে অতিপ্রাকৃত গল্প হিসেবে ক্ষুদিত পাষাণ গল্পের সার্থকতা বিচার করা, শাস্তি গল্পের এককভাবে পড়তে হবে, শাস্তি গল্পের বিষয় বস্তু এবং সামাজিকতা, সেটাকে আমাদের আলাদা করে পড়তে হবে। তো কিছু কিছু গল্প আমাদের আলাদা করে পড়তে হবে, আর ওভারঅল আমরা কিছু গল্পের প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আমরা আজকের মতো ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে শোনার জন্য। ভালো থাকবে।